গত সিজনটার পরে এই সিজনের শুরুটা আমাদের কাছে মোটেও সন্তোষজনক ছিল না। সিজনের শুরুতে মায়ার্কোর সাথে ৩-০ গোলের জয়, লেভান্তের সাথে ৩-২ গোলের জয়, রায়ো ভালকানোর সাথে ১-১ ড্র। এই সবগুলোর পরে আমাদের দল নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনে উঠতেছিল। আমাদের দলের ভিতরে ইগো নিয়ে প্রশ্ন উঠতেছিল, আমাদের দলের ভিতরে মাইন্ডসেট নিয়ে প্রশ্ন উঠতেছিল যে গত সিজনে আমরা যে অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলছি ওই মাইন্ডসেটটা আমরা এই সিজনে আসলে দেখতে পাইতেছিলাম না। এই সিজনটা নিয়ে আমাদের মনে অনেকটাই শঙ্কা কাজ করতেছিল যে আমাদের এই সিজনটা ঠিক কিরকম যাবে, যেখানে অলরেডি আমরা পয়েন্ট ড্রপ করছি, আমরা এখনো রিয়াল মাদ্রিদের নিচে আছি। এই সিজন শুরুর পর থেকে আমাদের মনে যে প্রশ্নগুলা জাগছিল সবগুলা প্রশ্ন একেবারে ভ্যানিশ হয়ে গেছে গতকালকের ম্যাচটাতে। গতকালকের ম্যাচটা আমরা জাস্ট খেলছি না, আমরা একদম মনের মাধুরী মিশায়া খেলছি। আমরা যদি ছোট্ট একটা স্টেট দেখি, গতকালকের ম্যাচে আমরা 72% পজিশন নিয়ে খেলছি, 24টা শট নিছি। এর বিপরীতে আমাদের বিপক্ষ টিম শট নিছে 2টা, আর আমরা অন টার্গেট শট নিছি 10টা, যার মাঝে 6টা আমরা গোল স্কোর করছি। আর আমাদের বিপক্ষ টিম একটা অন টার্গেটের শট নিছে, সেটাও 70তম মিনিটে। আপনি যদি গতকালকের ম্যাচটাকে এক কথায় রূপান্তরিত করতে চান তাহলে বলতে পারেন দ্য ডেফিনেশন অফ ডমিনেন্স। আমরা যদি গতকালকের ম্যাচটা নিয়ে টুকটাক কথাবার্তা বলি, আমরা প্রথমেই কথা বলতে পারি ইয়ামালকে নিয়ে। গতকালকের ম্যাচটা শুরু হওয়ার আগ পর্যন্ত যেটা হট টপিক ছিল সেটা হইতেছে ইয়ামালের এই ম্যাচটা না খেলা। আন্তর্জাতিক বিরতি থেকে আসার পরে ইয়ামালের এই ম্যাচটা মিস, যেখানে হ্যান্সি ফ্লিক আসলে লাফোয়েন্তের উপরে অনেকটা রাগান্বিত ছিল। ইয়ামাল রে ওরা পেইন কিলার দিয়ে খেলাইছে, এবং খেলার একটা সময় যখন ওরা আগায়া ছিল তখনও ইয়ামালরে ওরা খেলাইছে। লাফুয়েন্তে বলতেছিল যে ইয়ামালের সিদ্ধান্তের উপর নির্ভর করে খেলানো হয়েছে, কিন্তু আমার মনে হয় বা হ্যান্সি ফ্লিক বলছিল যে আসলে শুধুমাত্র একজন প্লেয়ারের মতামতের উপর নির্ভর করে খেলতে দেওয়া উচিত না, আমাদেরকে আরেকটু সেন্সিটিভ হইতে হবে, বিশেষ করে ইয়ং যে প্লেয়ার আছে ওদের উপরে। এখন আবারও প্রশ্ন আসে, আমাদের সামনে যে নিউক্যাসলের সাথে ইউসিএল এর ম্যাচটা আছে সেই ম্যাচটাতে যদি কোনো চমৎকার হয় তাইলেই লামিল ইয়ামাল খেলতে পারে, এছাড়া হয়তো আমরা ইয়ামালরে আবার মিস করব। কিন্তু যখন আমাদের খেলা শুরু হলো, আমাদের স্টার্টিং 11-এ রাফিনহা পর্যন্ত ছিল না। রাফিনহা না থাকার কারণ হইতেছে ও ট্রেনিং এ লেট করে আসছিল, যেটা আমরা আগেও দেখছি যে হ্যান্সি ফ্লিক ওর নিয়মানুবর্তিতার উপরে অনেকটাই কঠোর। সে যে হোক না কি জন্য তাকে নিয়ম মানতে হবে। এবং এই যে একটা রাগ রাফিনহার ভিতরে উঠছিল, আই থিঙ্ক এই রাগটা ভালো ছিল। হাফ টাইমের পরে যখন রাফিনহা মাঠে উঠছিল তখন ওর ওই ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছিলাম আমরা। সবকিছু ছাপায়া গেছিল আমাদের খেলায়। আমরা যখন খেলা শুরু করলাম, খেলা শুরু করার পর থেকেই যে একটা অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে বার্সেলোনা খেলতেছিল, জাস্ট ওটা দেখতেই আমাদের চোখে শান্তি ছিল এক প্রকারের। আমরা জাস্ট যত অভিযোগ ছিল এই সিজনের শুরুতে, প্রত্যেকটা অভিযোগ আমার মনে হয় প্রত্যেকটা শটের সাথে একদম ভ্যানিশ হয়ে যেতেছিল। আমরা গতকালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ নিয়ে কথা বলতে পারি, যে ছিল আমাদের ফার্মিন লোপেজ। ফার্মিন লোপেজ আসলে দিন দিন অনেকটাই উন্নতি করতেছে। আপনি যদি দেখেন ওর প্রথম গোলটা ছিল যে একটা টপ অ্যাঙ্গেল থেকে, যে একটা অ্যাঙ্গেল থেকে ও শট নিছে, ওটা একটা কঠিন অ্যাঙ্গেল ছিল। যদি আপনি দ্বিতীয় গোলটা দেখেন, একদম বক্সের বাইরে থেকে একটা রকেট শট ছিল, এটা একদম মিসাইল ছোড়া হয়েছিল, এটা আটকানোর ক্ষমতা গোলকিপারের ছিল না। ফার্মিন লোপেজের ফিনিশিং দিন দিন উন্নতি হইতেছে। এবং কালকের খেলার পরে, শুধুমাত্র কালকের খেলার পরে না, আগে থেকেই মাথায় একটা প্রশ্ন করতেছিল যে বার্সা বোর্ড কেন লোপেজরে বিক্রি করতে চাইতেছিল, বা ওদের মাথায় বা কেন আসছিল। আর ফার্মিন লোপেজের প্রথম গোলটাতে ফেরানের যে অ্যাসিস্টটা ছিল, এইটার একদম চোখে লাইগা থাকার মতো। আর ফেরান টোরেস যদি কালকে দুইটা একদম ইজি চান্স মিস না করতো, তাইলে হয়তো আমরা 8-0 গোলের একটা স্কোর বোর্ড আমরা দেখতে পাইতাম। একদম পিওর ওয়ার্ল্ড ক্লাস একটা অ্যাসিস্ট ছিল, কিন্তু ফিনিশিংটা আরেকটু উন্নতি করতে হবে। এরপর যদি কথা বলে রাফিনহারে নিয়ে এক্সট্রা কথা বলার মতো কিছুই না। রাফিনহা গত সিজনে যা করে আসছে, এই সিজনের শুরুতে একটু ভুগলেও গতকালকের ম্যাচটাতে রাফিনহা পুরোপুরি রিদম ফিরে পাইছে। এবং গতকালকের ম্যাচটাতে শুধুমাত্র রাফিনহা না, আমাদের প্রত্যেকটা প্লেয়ার খেলছে, জাস্ট খেলছে। আপনি এটা কিছু বলতে পারেন না, ওরা জাস্ট মনের মাধুরী মিশায়া খেলছে। রাফিনহা হাফ টাইমের পরে সাব হয়ে মাঠে নেমে 2টা গোল স্কোর করছে। এরপরে কথা বলতে পারেন লেভানডস্কির নিয়ে। লেভানডস্কি জাস্ট 68 মিনিটে সাব হয়ে আসছে, এবং 68 মিনিটে সাব হয়ে আসার পরে 74 এবং 84 মিনিটে 2টা গোল স্কোর করে। এবং সে হয়তোবা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছিল যে আমি এখনো স্টার্টিং 11-এ খেলার মতো অবস্থায় আছি। এই 3 জনের গোল স্কোরিং এর পরে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল যে আসলে 3টা প্লেয়ার 2টা করে গোল স্কোর করছে, কিন্তু কেউ আসলে হ্যাটট্রিকের দেখা পায় নাই।
কিন্তু এইখানে আফসোস থেকে যাবে রাফিনহারে নিয়ে, কারণ রাফিনহা মোটামুটি হ্যাটট্রিকের দেখা পাওয়া গেছিল। একটা বল যেটা ও যদি ওই জায়গায় দেরি না করতো বা একটু ওই বলটা না জমাইতো, দেন ও হ্যাটট্রিকটা স্কোর করতে পারতো। আমরা যদি গোল স্কোরিং এর বাইরে গিয়ে কথা বলি, আমাদের কথা বলতে হবে রাশফোর্ড নিয়ে। রাশফোর্ড আসার পর থেকে সে তার রিদম খুঁজতেছিল। আসলে একটা প্রিমিয়ার লিগের প্লেয়ার কখনো এত তাড়াতাড়ি লা লিগায় এসে মানিয়ে নিতে পারবে না। ওইরকম ফাস্ট ফুটবল খেলে আসা, একটা লিগ থেকে উঠে আসা, এরকম লো ব্লকিং একটা লিগে খেলা, এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু গতকালকে রাশফোর্ডের পারফরমেন্স একদম প্রমিসিং ছিল, টপ নচ ছিল। কালকে ও অনেকটা রিদম ফিরে পাইছে এবং আমার মনে হয় যদি আমরা রাশফোর্ডে আরেকটু সুযোগ দেই, দেন ও ভালো কিছু করবে এবং ভালো একটা ফিডব্যাক আমাদের দিবে। যতটুকু আমার মনে হয় আমাদের নেক্সট যে ম্যাচটা আছে ইউসিএল এর নিউক্যাসলের সাথে, সেই ম্যাচটাতে রাশফোর্ড ভালো কিছু করতে পারে, যেহেতু প্রিমিয়ার লিগের একটা টিম, ও প্রিমিয়ার লিগে খেলে অভ্যস্ত, ওইখানে অবশ্যই ভালো কিছু করতে পারবে। বাকিটা ও হ্যান্ডশিপ লিগের প্ল্যানে থাকে কিনা সেটাই দেখার বিষয়। যদি জোয়ান গার্সিয়া নিয়ে কথা বলে, তাহলে গতকালকের ম্যাচে গার্সিয়ার স্পেশাল কিছু করতেই হয় নাই। ও প্রথম শট মোকাবেলা করছে 70তম মিনিটে আইসা। গতকালকে পুরো খেলায় 2টা শট ছিল, এর মাঝে একটা অন টার্গেট ছিল, যেটা 70 মিনিটে। তো গতকালকে ইওহান গার্সিয়া নিয়ে কথা বলার মতো স্পেশাল কিছু ও করতেই পারে না, ও সুযোগটাই পায় না এরকম। আর এই ক্রেডিটটা যায় আমাদের ডিফেন্সের উপরে। কুবার্সি, কুন্দে, জেরার্ড মার্টিন, প্রত্যেকটা প্লেয়ার কালকে টপ নচ ছিল। আপনি কুন্দেকে নিয়ে কি বলতে পারেন? কুন্দের যে ওভারল্যাপ রান গুলা আছে, ওর যে ক্রস গুলা আছে, এইগুলা দেখার মতো ছিল এবং ও প্রত্যেকটা ম্যাচে এরকম করে। স্পেশাল কিছু এখন আর ওর মাঝে নেই, ও যা করে সবগুলোই স্পেশাল। এবং সর্বশেষ আমরা যদি কথা বলি পেদ্রিকে নিয়ে কথা বলতে 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 এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা এখন যাই বলি সেটা আর ওইরকম স্পেশাল ভাবে বলতে হয় না। ওর প্রত্যেকটা মুভ স্পেশাল, ওর প্রত্যেকটা টাচ স্পেশাল। গতকালকের খেলায় সর্বাধিক চান্স ক্রিয়েট 2টা, যেটা পেদ্রির। গতকালকের খেলায় সর্বাধিক পাস কমপ্লিট করছে পেদ্রি, 93টা। পাস অ্যাকুরেসি 93%। ফাইনাল থার্ডে পাস দিছে 16টা। সাকসেসফুল লং বল 5টার মাঝে 4টা। ট্যাকেল উইন 100%, বল রিকভারি 9টা এবং ম্যাচ রেটিং 8.5। একটা 8.5 এর রেটিং নিয়ে মাঠ ছাড়া, কোনো প্রকার গোল ছাড়া, সেটা একমাত্র পেদ্রি দ্বারাই সম্ভব। দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও ফর এ রিজন। তো এই ছিল সব মিলিয়ে কথাবার্তা। গতকালকার ম্যাচটার পরে আমরা মোটামুটি অনেকটাই কনফিডেন্ট যে আমাদের সামনের ম্যাচগুলো অবশ্যই ভালো হবে। ইউসিএল এ ভালো কিছু করতেছি আমরা এখনো 4 ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের নিচে আছি। এখনই ওরকম কিছু বলা যায় না, কারণ এখনো অনেক লম্বা একটা সময় পার করতে হবে, সামনে অনেকগুলো এল ক্লাসিকো আছে। তাই আপনি বলতে পারতেছেন না যে আমরা নিচে থাকবো না, উপরে উঠতেছি। তবে গতকালকে আমরা ওই টিমটাই দেখছি যে টিমটা আসলে আমরা দেখতে চাইতেছিলাম। আপনি বলতে পারেন যে কিছু লামাসিয়ান বিস্টের মাঝে জার্মান ইনজেকশন পুশ করা হয়েছে, আর ফলাফল আপনাদের সামনে। ওয়েলকাম টু ফ্লিকবল।